কম্পোনেন্ট ভেক্টরের থ্রুতে সেগুলা আমরা এক্সপ্লেইন করতে পারবো কিনা দেখি। আমরা কম্পোনেন্ট ভেক্টরের কিছু অ্যাপ্লিকেশন আমরা একটু দেখে আসি আজকে। তো আজকে একইভাবে আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমাদের লেকচার হচ্ছে গিয়ে কম্পোনেন্ট ভেক্টর লেকচার 4 মেবি। হ্যাঁ, এক্সাম্পলস অফ কম্পোনেন্ট ভেক্টর। তোমরা বই খুলে দেখতে পাবা যে এরকম একটা টার্ম আছে আমাদের, যে ইট ইজ ইজিয়ার টু পুল আ লন রোলার দেন পুশ। আচ্ছা, কেউ একজন বলো দেখি লন রোলার এই জিনিসটা কি, পারবে কেউ? স্যার, স্টেডিয়ামে যে ঘাসগুলাকে ইয়ে করে, যে মানে উঠায়, যে ওটাই মোস্ট প্রবাবলি লন রোলার। ঘাসগুলাকে মানে ফিল্ডে কি জানি করে, ওটাতেই লন রোলার হয়তো। ছোট ছোট কেটে দে। আরেকজন বলো। হ্যাঁ হ্যাঁ, লন রোলার ঘাসগুলো উঠায় না অ্যাকচুয়ালি। ক্রিকেট খেলার সময় যে পিচ যেটা থাকে সেটা তো ফ্ল্যাট হ্যাঁ থাকতে স্যার, হয়, একদম স্ট্রেইট থাকতে হয়। দেখা যায় প্রতিদিন দেখা যায় ওটা তো নর্মালি মাটি ময়েশ্চারাইজের কারণে, এয়ারের হিউমিডিটির কারণে পিচগুলো মাঝে মাঝে ফুলে ওঠে, আবার কখনো কখনো একটু নিচে দেবে যায়। ওইগুলো যাতে সোজা করার জন্য স্টেডিয়ামে যেই রোলারটা ইউজ করে পিচটাকে ফ্ল্যাট করার জন্য, সেটাই হচ্ছে লন রোলার। ওকে, এখন ওই যে মানুষটা যে লন রোলার দিয়ে সেটাকে ঠেলতেছে বা টানতেছে, আমরা এখন দেখতে চাই যে ঠেললে ওটাকে ধাক্কা দেওয়াটা ইজি নাকি টেনে নেওয়াটা ইজি, সেটা কোনটা ইজি, ফিজিক্স কি বলে সেটা নিয়ে আমরা একটু দেখতে পারি। ফিজিক্স জানার আগে আমরা নর্মালি চিন্তা করি যে তুমি যে টেবিলে বসে আছো সেটাকে যদি বলা হয় যে ওই টেবিলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, তুমি সেটাকে কি করবে? মানে টেবিলটাকে কি ধরে ধাক্কা দিয়ে নেওয়াটা ইজি হবে নাকি টান দাও? টেবিলটাকে কি টান দাও নাকি ধাক্কা দাও, কি করো নর্মালি, কি করি? ধাক্কা দেওয়া হয়, কিন্তু টান দেওয়াটা ইজি হবে। টান দেওয়া ইজি, হ্যাঁ। ম্যাক্সিমাম কেসে কি করি আমরা, চেয়ার টেবিলটাকে টান দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করি। বা খেয়াল করে দেবা, তোমাকে যদি বললো মাঝে মাঝে আমাদেরকে বলে যে পাশের রুম থেকে চেয়ারটা নিয়ে আসো, আমরা কি করি চেয়ারটাকে ঘাড়ে ধরে টেনে নিয়ে আসি, তাই না? এটা অনেক ইজি হয়। চেয়ারটাকে কিন্তু ঠেলতে কিন্তু আমাদের জন্য একটু পেইন হয়। পেইন মানে অনেক কষ্টের কাজ। কি করে আমরা ওই চেয়ারটাকে টেনে নিয়ে আসি। তো তো কেন এই যে টেনে নিয়ে আসি বা ধাক্কা কেন দেই না, সেটার পেছনে ফিজিক্স কি বলে আমরা সেটা নিয়ে আজকে একটু দেখার চেষ্টা করি। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে ইট ইজ ইজিয়ার টু পুল আ লন রোলার দ্যান পুল। তুমি যখন এই ভেক্টরের ক্রিয়েটিভ কোশ্চেন যখনই তুমি লাস্টের দিকে দেখা ট্রাই করবে, ম্যাক্সিমাম কেসে দেখবে যে এইটা বি এর জন্য 2 মার্কের জন্য এই কোশ্চেনটা কতটা পপুলার, কতটা আসে সেটাই দেখতে বুঝতে পারবে। তো আমরা একটু দেখা ট্রাই করি যে বিষয়টা কি, ফিজিক্স কি বলে, আমাদের সাথে একমত কিনা ফিজিক্সের সাথে, বা আমরা ফিজিক্সের সাথে একমত কিনা। তো ফার্স্ট অফ অল, যে ইন কেস অফ পুশের ক্ষেত্রে আমরা কি হয় দেখি। আমি পিকচারটা একটু বড় যদি করি, এটা হচ্ছে কি একটা লন রোলার মনে করো, আর এটা হচ্ছে কি লন রোলারের সেই হ্যান্ডেলটা। আমরা হচ্ছে লন রোলারকে এফ ডিরেকশনে, এই ডিরেকশনে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করার কারণে এই এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট বা দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে। একটা হচ্ছে এফ এক্স, যেটা হচ্ছে থ্রু রাইট সাইড, এন্ড একটা পার্ট হচ্ছে এফ ওয়াই, এটা হচ্ছে টু দ্য ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে, আর আরেকটা পার্ট কি, এই অবজেক্টের বা এই লন রোলারে কি কাজ করে, ওয়েট কাজ করে। ওয়েটটা কোন ডিরেকশনে কাজ করে, নিচের ডিরেকশনে কাজ করে, টু দ্য ডাউনওয়ার্ড। আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম এফটা এই ডিরেকশনে, খেয়াল করে দেখো অ্যারোটা দেওয়া আছে ইন কেস অফ পুশের জন্য। তো আমরা যদি একটু দেখি যে ডাব্লিউ কাজ করছে নিচের দিকে, আর এফ ওয়াই এই ফোর্সের ডিরেকশন হচ্ছে টু দ্য ডাউনওয়ার্ড। তো এখানে দেখতে বুঝতে পারছি যে অ্যাপারেন্ট ওয়েট যেটা হবে, অ্যাপারেন্ট ওয়েটটা কি হয়ে যাবে, ডাব্লিউ প্লাস এফ ওয়াই হয়ে যাবে। খেয়াল করে দেখো, তুমি যখন একটা ওজন মাপার মেশিনে কোনো কিছু যখন রাখবা, ওই মেশিনের উপর তুমি যখন একটা প্রেস করবা উপর থেকে, তখন দেখবা রিডিং কি বাড়বে, তো ওয়েটটা একটু বেশি দেখাবে। ঠিক এক্স্যাক্টলি ওই কেসটা এখানে হচ্ছে, যে তুমি যখন কোনো কিছুকে পুশ করবা, তো এই এফ ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এফ এক্স একটা এফ ওয়াই। এফ ওয়াইটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, এটা ডাব্লিউর সাথে অ্যাড হয়ে যাবে। তো অ্যাপারেন্ট ওয়েটটা হবে ডাব্লিউ প্লাস এফ ওয়াই। আর এফ এক্সটা কি করবে, এফ এক্স এর কারণে এই লন রোলারটা সামনের ডিরেকশনে, ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করার ট্রাই করবে। ওকে, সো আমরা দেখলাম অ্যাপারেন্ট ওয়েটটা হচ্ছে ডাব্লিউ প্লাস এফ ওয়াই। এবার আমরা আসি ইন কেস অফ পুলের বেলায় কি হচ্ছে, আমি যখন এফ ফোর্সটা অ্যাপ্লাই করলাম, তো ইন কেস অফ পুলের জন্য এফ ফোর্স যখন অ্যাপ্লাই করলাম, এই এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে গিয়ে এফ এক্স টু দ্য রাইট সাইড, আরেকটা হচ্ছে এফ ওয়াই। এফ ওয়াইটা কোন ডিরেকশনে, আমরা ডায়াগ্রাম থেকে ইজিলি অবজার্ভ করতে পাচ্ছি এফ ওয়াই ডিরেকশনটা হচ্ছে কোন দিকে, আপওয়ার্ড ডিরেকশনে।
আর এই লন রোলারের ওয়েটটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে, ওয়েট হচ্ছে নিচের দিকে, এফ ওয়াই হচ্ছে উপরের দিকে, দুইটা অপোজিট ডিরেকশনে থাকার কারণে অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। আর ডাব্লিউ আর এফ ওয়াই যেহেতু অপোজিট ডিরেকশনে, এই কারণে ডাব্লিউ থেকে এফ ওয়াইটা বাদ দিয়ে যাচ্ছে। তার এফ এক্সটা কি করতেছে, উইল হেল্প ইউ টু মুভ ইন ফরওয়ার্ড ডিরেকশন। সো খেয়াল করে দেখো, যখন একটা লন রোলারকে টেনে নিয়ে যাচ্ছ, পুল করতেছো, তো পুল করার আমি এখানে একটু মিস্টেক করেছি, এখানে পুশ হবে না, এখানে হবে কি, এটা হবে পুশ হবে। আমি একটু কারেকশন করে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো। এগুলো হচ্ছে গিয়ে ছোটখাটো ভুল, যেগুলো আমরা এগুলো আসলে কিছু করার নাই। আমাদের যখন নর্মাল ক্লাস যদি হইতো, তখন আমরা বোর্ডে হাত দিয়ে মুছে দিয়ে এটা কারেকশন করে দিতে পারতাম। ওকে, সো এটা হচ্ছে গিয়ে কি হবে ইন কেস অফ কুলিং। যাই হোক, কারেকশনটা হয়ে গেল। এবার আমরা আমাদের চলে আসি আমাদের যেখানে ছিলাম। সো ইন কেস অফ কুলিং এর জন্য অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে, ডাব্লিউ আর এফ ওয়াইটা অপোজিট ডিরেকশনে কাজ করবে, তাহলে অ্যাপারেন্ট ওয়েটটা হবে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। আর এফ এক্স এর কারণে এই অবজেক্টটা সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তাহলে খেয়াল করে দেখো, পুশিং এর জন্য অ্যাপারেন্ট ওয়েটটা হচ্ছে ডাব্লিউ প্লাস এফ ওয়াই, আর ইন কেস অফ কুলিং এর জন্য অ্যাপারেন্ট ওয়েটটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। তাহলে কোন কেসে অবজেক্টের ওয়েট বেড়ে গেল, আমরা ইজিলি ম্যাথমেটিক্স থেকে বুঝতে পারছি পুশের ক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েটটা একটু বেড়ে গেছে, আর পুলের ক্ষেত্রে কি ওয়েট থেকে কিছু একটা বাদ চলে যাচ্ছে, এফ ওয়াইটা বাদ চলে যাচ্ছে। সো এই কারণে তুমি যখন একটা অবজেক্টকে টেনে নিয়ে বা একটা অবজেক্টকে একটা পজিশন থেকে একটা পজিশনে যখন নিয়ে যাবা, যে অবজেক্ট যত বেশি ভারী ওই অবজেক্টকে মুভ করানো তত বেশি কষ্ট বা টাফ। তো আর যে ওয়েটটা যত বেশি হালকা, ওই অবজেক্টকে সামনের দিকে নিয়ে যাওয়া ততটা বেশি ইজিয়ার। সো পুশিং এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অ্যাপারেন্ট ওয়েটটা বেড়ে যাচ্ছে, আর পুলিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাপারেন্ট ওয়েটটা কমে যাচ্ছে। এই কারণে পুশ থেকে পুলটা হচ্ছে গিয়ে কি অনেক ইজিয়ার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আরেকটা এক্সাম্পল বলি। তুমি যখন ধরো কোনো একটা মার্কেটে বা শপিং মলে গেলা বা ফাস্ট ফুড দোকানে গেলা, ওদের যখন যে উইন্ডো বা যে ডোর থাকে, সেই ডোরে তোমার যে হ্যান্ডেল থাকে সেখানে লেখা থাকে পুশ অথবা পুল। আমরা যাই লেখা থাকুক না কেন, আমরা কি করি যে ধরে একটা টান দিই, টান দিয়ে ভেতর চলে যায়, দরজাটা খুলে যায়, আমরা ভিতরে চলে যাচ্ছি। সো আমাদের কিন্তু এটা ব্রেইন আমাদের কি করেছে, ক্যালকুলেটিভ ব্রেইন। এটা হচ্ছে ব্রেন অলরেডি জানে যে পুশ করলে আমার কষ্ট বেশি হবে, টানলে কষ্ট কম হবে। এটা হচ্ছে কি আমার ব্রেনটা অলরেডি এভাবে বায়াসড হয়ে আছে, বুঝছো? তো এখানে ফিজিক্স লাগে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ফিজিক্স আছে, সেখান থেকে আমরা একটা এক্সাম্পল এখানে তুলে নিলাম। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে যেটা বললাম সেটাই হয়ে যাবে। কি তাই করো না? দরজা কি করো, ধাক্কা দাও না টান দাও? মার্কেটে গেলে টান দেই স্যার। হ্যাঁ, টান দিয়ে পারলে দরজা খুলে নিয়ে চলে আসো, মানে এরকম হয় অবস্থা মাঝে মাঝে, যে হ্যাঁ ভেঙে গেল কিনা। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের একটা এক্সাম্পল দেখলাম। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও এক্সামে খুব আসে, যে পুলিং আ বোট উইথ আ রোপ, বা একটা বোটকে টোয়িং করা কেন কোন ক্ষেত্রে ইজি হয়। খেয়াল করে দেখো, আমরা প্রথমে কিছু ইমাজিনেশন ফিল তৈরি করি। ধরে নাও তুমি একটা ব্রিজের উপরে আছো, আবার বলছি ধরে নাও তুমি একটা ব্রিজের উপরে আছো, ব্রিজ থেকে দেখতেছো যে একটা বোটকে এই মিস্টার বোটম্যান একটা দড়ি দিয়ে টানতেছে, এইভাবে এফ ফোর্স অ্যাপ্লাই করে দড়ি দিয়ে টানতেছে। বোটম্যানের ডায়াগ্রাম, বোটের ডায়াগ্রাম ইগনোর করো। ফিজিক্সে এই ডায়াগ্রামের জন্য তোমাকে কখনোই মার্কস ভ্যারি করবে না, মার্কস ভ্যারি করবে তুমি এফ, এফ এক্স, এফ ওয়াই এগুলা ঠিকঠাক দিয়েছি কিনা এগুলোর জন্য মার্কস ভ্যারি করবে। আমরা আরেকটা ছোট ভুল করেছি, সেগুলো আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে, এটা কি হবে, এটা হবে এফ ওয়াই হবে। হ্যাঁ, এটা আমি ঠিক করে দিচ্ছি। তোমাদের সকালে ক্লাসগুলো কি ঠিক মতো হয়েছে? সকালে ক্লাস ছিল সকালে তো কোনো ক্লাস ছিল না। আজকে একটাই ক্লাস, তাও দুপুরে। না স্যার, আপনার আগে স্যার বাংলা ক্লাস হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা, যাক ভালো, মানে 10টা থেকে ক্লাস ছিল তাই তো? স্যার 2টা থেকে। 2টা থেকে, ও বাংলা ক্লাস হয়েছে, রাইট? যাক, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা আরেকবার ইমাজিন ফিল্ডটা তৈরি করি। যে তুমি ব্রিজের উপর থেকে দেখতেছো যে এই বোর্ডটাকে এই বোটম্যান একটা দড়ি দিয়ে এফ ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যাচ্ছে। তো ওর টার্গেট কি, এই বোটম্যানের টার্গেট হচ্ছে এই বোটটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে, টু দা রাইট ডিরেকশনে নিয়ে যাবে। এখন রাইট ডিরেকশনে নিয়ে যেতে হলে তাকে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন এই এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট আমরা পড়ে আসি, একটা হচ্ছে এফ এক্স, একটা হচ্ছে এফ ওয়াই,
এখন এফএক্স ফোর্সের কারণে কি হবে, এই বোটটা সামনে এই ডিরেকশনে যাবে, আর এফওয়াই কারণে বোটটা কি হবে, বোটম্যানের দিকে সরে যাওয়ার ট্রাই করবে। ওকে, এখন বোটম্যানের টার্গেট হচ্ছে বোটটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যতটা সে হেঁটে হেঁটে যাবে ওর সাথে সাথে নৌকাটা সামনের দিকে যাবে। এখন কথা হচ্ছে সে এই যে সামনের দিকে নিয়ে যাবে, সে এমন একটা কি এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে ওর কষ্ট কম হয়। ওকে, আমরা দেখি। তো ও ধরলো যে এফএক্সটাকে আমি 4 নিয়ে কাজ করব আর এফওয়াইটাকে 3 নিব, 3 অ্যাপ্লাই করব, মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি 4 নিউটন অ্যাপ্লাই করব আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 নিউটন অ্যাপ্লাই করলাম। করে দেখলাম রেজাল্ট ফোর্সটা আসলো 5 নিউটন। কিভাবে আসলো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুট করলে 5 আসছে। আর অ্যাঙ্গেল নিয়ে আমি কাজ করলাম, অ্যাঙ্গেল যেমন এফএক্সটা এখানে আসলো 4, এফওয়াইটা আসলো এখানে 3, tan থিটা অ্যাপ্লাই করে অ্যাঙ্গেল আসলো কত, 36.87 ডিগ্রি। ওকে, এবারও কি করলো এই বোটম্যানটা কি করলো, আচ্ছা আমি একটা কাজ করি, এফএক্সটাকে আমি 6 নেই আর এফওয়াইটা 3 ছিল, 3 থাকবে। উপরে দেখলো এফ এর ভ্যালু আসলো 6.70, বাট থিটা আসলো কত, 26.57 ডিগ্রি। খুব ভালো মতো খেয়াল করে দেখো, আমরা বোথ কেসেই এফওয়াই এর ভ্যালু 3 নিউটন নিয়ে কাজ করেছি, বাট উপরের কেসে এফএক্স নিয়েছি 4 নিউটন আর নিচের কেসে এফএক্স নিলাম 6 নিউটন, বাট এখানে এফএক্সটাকে ইনক্রিজ করলাম। এফএক্সটাকে ইনক্রিজ করে দেখলাম থিটার ভ্যালুটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, রাইট? থিটার ভ্যালুটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এফএক্স এর ভ্যালু যদি বাড়াই থিটাটা তার মানে কি কমে যাচ্ছে। আবার এফএক্সটা বাড়ালে কি হবে, নৌকাটা সামনের দিকে রাইট ডিরেকশনে ইজিলি মুভ করবে, বিকজ ফোর্স বেশি, তাড়াতাড়ি মুভ করবে, তাই না? তার মানে কি হবে, আমি যদি একটা নৌকাকে সামনের দিকে ফোর্স দিতে চাই বা সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আইদার আমাকে এফএক্স এ বাড়াইতে হবে অথবা থিটা কি করতে হবে, কমাতে হবে, তাহলে এই অবজেক্টটা বা এই বোটটা সামনের দিকে যাবে। বুঝতে পারছি এটা কনসেপ্টটা? তোমরা আছো নাকি সবাই চলে গেছো? জি স্যার। ওকে, না স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে নেক্সট ডায়াগ্রামে একটু দেখি, সেম কেস। এখানে হচ্ছে বোটম্যান দুইজন, একটা হচ্ছে বোটম্যান 1, একটা হচ্ছে বোটম্যান 2, আর এই ও পয়েন্টটা হচ্ছে বোট। এই বোটম্যান 1 থিটা 1 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বোটটাকে টানতেছে, আর বোটম্যান 2 থিটা 2 ডিগ্রি অ্যাঙ্গেলে বোটটাকে টানতেছে, একই ফোর্স অ্যাপ্লাই করে টানতেছে। এইখানে আমরা ইজিলি অবজার্ভ করতে পারতেছি যে থিটা 1 হচ্ছে গিয়ে থিটা 2 থেকে বেশি, অ্যাঙ্গেল ডায়াগ্রাম থেকে বুঝতে পারলাম। তাহলে থিটা 2 ইজ লেস, তাহলে এফএক্স অফ বি2 ইজ মোর। তাহলে এফএক্সটা বিটা 1 এর জন্য, বি1 এর জন্য, বোটম্যান 1 এর জন্য একটা এফএক্স থাকবে, আবার বোটম্যান 2 এর জন্য একটা এফএক্স থাকবে। বাট যেহেতু বোটম্যান 2 এর জন্য অ্যাঙ্গেলটা কম, এই কারণে বোটম্যান 2 এর জন্য এফএক্সটা কি হবে, বেশি হবে। এফএক্স অফ বি2 ইজ মোর। ওকে, আমি আবার বলি, আমরা এইখানে এক্সাম্পল থেকে বুঝে ফেলেছি যে এফএক্সটা যদি ইনক্রিজ করতে চাই তাহলে থিটাটাকে কমাইতে হবে। তাহলে বোটম্যান 1 এবং বোটম্যান 2 এর মধ্যে বোটম্যান 2টা হচ্ছে গিয়ে কম অ্যাঙ্গেলে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর বোটম্যান 2 হচ্ছে বেশি অ্যাঙ্গেলে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। সো এই কনসেপ্ট থেকে আমরা ইজিলি বুঝতে পারলাম যে বোটম্যান 2 এর জন্য এফএক্সটা হচ্ছে গিয়ে বেশি, রাইট? এবার খেয়াল করে দেখো, ও থেকে বি1 এর যে ডিসটেন্স এবং ও থেকে বি2 পয়েন্টের যে ডিসটেন্স, এই দুটার মধ্যে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ও বি2 ইজ গ্রেটার দেন ও বি1, ও বি2 ইজ গ্রেটার দেন ও বি1। তার মানে এখানে আরেকটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে আমি যদি কম অ্যাঙ্গেল নিয়ে কাজ করি তাহলে আমাকে বেশি অনেক বড় মানে একটা বিগার বা একটা লঙ্গার বা লেন্থ বেশি এমন একটা দড়ি নিয়ে কাজ করতে হবে। এই ও থেকে বি2 এটা তো একটা রোপের লেন্থ, রাইট? তাহলে কম অ্যাঙ্গেল নিয়ে যদি কাজ করি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে দড়িটা বড় বড় একটা দড়ি নিয়ে কাজ করতে হবে। সো ইন কেস অফ পুলিং বোট, থিটা শুড বি লেজার, থিটাটাকে কম নিয়ে কাজ করতে হবে। and to raise the value of theta we have to take longer rope। তার মানে আমি যদি একটা বোটকে বা একজন বোটম্যান যদি একটা বোটকে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তাহলে ডেফিনেটলি তাকে কি একটা লঙ্গার রোপ ইউজ করতে হবে। তো যত বেশি লঙ্গার রোপ ইউজ করবে নৌকাটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য তার জন্য তত বেশি হেল্প হবে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এবার আমরা আসি স্যার, স্যার, হ্যাঁ 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 স্যার আমরা আজকের লেকচারে স্যার পিডিএফটা কখন পাবো? পিডিএফটা দেওয়া হয় নাই? না স্যার, মেবি
আচ্ছা, যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আমি দিয়ে দিব ক্লাস শেষে, আর যদি দেয়া হয়ে থাকে তাহলে অলরেডি সেখানে আছে, তুমি একটু সার্চ করলে পাবা। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ আচ্ছা স্যার। আমরা পড়বো আজকে ল অফ প্যারাগ্রাম। এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা তোমরা ম্যাথমেটিক্সেও পাবা, খুব ভেরি সুন তোমাদের ম্যাথেও পড়ানো হবে। আমরা ফিজিক্স একটু দেখে নিই ল অফ প্যারাগ্রাম এটা কি কাজে আসে, এটা দিয়ে আমার কাজ কি, এটা দিয়ে আমি কি করব। এটা দিয়ে কাজ হচ্ছে গিয়ে, ধরে নাও আমি যদি এই অবজেক্টটাকে বা এই মোবাইল ফোনটাকে, একজন হচ্ছে গিয়ে এই পয়েন্ট থেকে ডান দিকে টানতেছে, আরেকজন এই অবজেক্টের উপর থেকে টানতেছে একটা দড়ি দিয়ে, তাহলে কি হবে, এই ফোনটা কি হবে, এই অ্যাঙ্গেল বরাবর এইভাবে চলে যাবে কর্নারে, রাইট। যদি একা যদি এটা টানে তাহলে মোবাইলটা এই ডিরেকশনে যাবে, আর যদি কেউ উপরের দিকে টানে তাহলে মোবাইলটা উপরের দিকে যাবে। বাট যদি দুইজনে, একজন ডান দিক থেকে টানতেছে একজন উপর থেকে টানতেছে, যদি এমন হয় তাহলে মোবাইল ফোনটা ঠিক এক্স্যাক্টলি ডায়াগোনাল বরাবর চলে যাবে। এখন এই যে ডায়াগোনাল বরাবর বা মাঝ বরাবর চলে যাচ্ছে, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। এটাকে এক্সপ্রেস করার জন্য প্যারালোগ্রাম ল আছে। প্যারালোগ্রাম ল এর বেসিক্যালি মেইন টার্গেট হচ্ছে এই যে একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করবে, দুইটা ফোর্স অ্যাপ্লাই করার পর ওই অবজেক্টটা রিয়েলি কত ফোর্স ফিল করতেছে এন্ড ওই অবজেক্টটা কোন ডিরেকশনে মুভ করতেছে সেটা ক্যালকুলেশন করার জন্য ল অফ প্যারালোগ্রাম আসছে। বুঝতে পারছি? আমি আবার বলি, একটা অবজেক্টের উপর যখন দুইটা ফোর্স অ্যাপ্লাই হয় তখন ওই অবজেক্টটা অ্যাকচুয়ালি কত ফোর্স ফিল করে। ওকে, তো এই কনসেপ্টটা বা এই ফোর্সটা ক্যালকুলেশন করার জন্য এন্ড অবজেক্টটা কোন ডিরেকশনে মুভ করবে সেটা জানার জন্য এই প্যারালোগ্রাম লটা এসছে। আমরা দেখি এখানে হচ্ছে যেটা বলছে, if two forces acting on a same point are represented by two adjacent side of parallelogram, then the resultant force of them will be represented by the diagonal of the parallelogram. উপরে লেখা কিছুই বুঝি না, বুঝার পরে বুঝো, আগে আমরা এক্সপ্লেইন করি। উপরে যেটা কথাটা সেটা বলেছে যে দুইটা ফোর্সকে যদি একটা প্যারালোগ্রামের দুইটা অ্যাডজাসেন্ট সাইড দ্বারা যদি রিপ্রেজেন্ট করানো যায়, তাহলে তাদের রেজাল্ট ভেক্টরটা হচ্ছে গিয়ে ওই প্যারালোগ্রামের ডায়াগোনাল বরাবর কাজ করবে। এখানে আমরা দুইটা ফোর্স নিয়েছি, একটা হচ্ছে পি ফোর্স, একটা হচ্ছে কিউ ফোর্স। পি ফোর্সটা আমরা একটা প্যারালোগ্রামের ও এ বরাবর রিপ্রেজেন্ট করলাম, ও এ সাইড দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর কিউ ফোর্সটাকে আমরা ও বি সাইড দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে তাদের রেজাল্ট ফোর্সটা যেটা হবে আর, সেটা হচ্ছে এই ডায়াগোনাল ওসি বরাবর অ্যাক্টিভেট হবে। এখন এটাকে লেখা যাবে ইন কেস অফ ভেক্টর ফরম্যাটে লেখা যাবে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ। আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ লেখা যাবে, এটা তো ভেক্টর ফর্মে লেখা যাবে। আর আমরা জানি ভেক্টরটা ভেক্টরের এডিশন অ্যালজেব্রাকে ফলো করে না, তাহলে আমাদের জিওমেট্রিতে যেতে হবে। এখন এই জিওমেট্রিতে যাওয়ার জন্য আমরা নিচের ডায়াগ্রামে দেখব। আমাদের কাজ হচ্ছে এই ও থেকে সি এই সাইডের লেন্থ কতটুকু বা এই সাইডটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্টিভেট সেটা আমাদের কাজ করতে হবে। এখানে পি এন্ড কিউ যে ফোর্স, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তারা আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে তারা অ্যাক্টিভেট। ওকে, আমরা নিচের ডায়াগ্রামে দেখি, খেয়াল করে দেখো, ও এই সি পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। এই পারপেন্ডিকুলার লাইনটা ও এ লাইনের এক্সট্রা পার্টকে ডি পয়েন্টে কাট করছে। এখন ওবি আর এসি যেহেতু প্যারালাল এবং ইকুয়াল, তাই আমরা এসি লাইনটাকে কিউ দিয়ে এক্সপ্রেস করতে পারবো। তাহলে এই এসি ভেক্টর আর এই কিউ ভেক্টরের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে কিউ সাইন আলফা আর একটা হচ্ছে কিউ কস আলফা। কিউ সাইন আলফাটা হচ্ছে কি সিডি লাইন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, আর এডি লাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে কিউ কস আলফা। আমরা যদি এইভাবে বলি যে সিডি এর লেন্থ হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা, আর এডি এর লেন্থ হচ্ছে গিয়ে কিউ কস আলফা, আর এসি এর লেন্থ হচ্ছে গিয়ে কিউ, ওসি এর লেন্থ হচ্ছে গিয়ে আর, এবং ও এ এইটার লেন্থ হচ্ছে গিয়ে পি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ওসি এর লেন্থ কতটুকু সেটা ক্যালকুলেশন করা। খেয়াল করে আমরা দেখি ওসিডি, ওসিডি ওসিডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট। এই ওসিডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ওসি হচ্ছে হাইপোটেনিয়াস, সিডি হচ্ছে গিয়ে তার লেন্থ, আর আমরা কি বলে এটাকে অপোজিট, বা আর ওডি হচ্ছে গিয়ে তার বেস, সিডি হচ্ছে গিয়ে তার লেন্থ, আর ওডি হচ্ছে গিয়ে তার বেস। তাহলে হাইপোটেনাস স্কয়ার আমরা পড়ে এসেছি যে বেস স্কয়ার ইকুয়ালস টু লেন্থ স্কয়ার বা লাইনটা, সো ওডি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার। ওকে, আচ্ছা এই বেস তো আমরা বললাম ওডি, সিডি কে তোমরা কি বলো? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, এক্স্যাক্টলি।
এটা আবার আরেকটা মানে ফিজিক্সের বইতে এটাকে বলা হয় অপোজিট বলা হয়, ম্যাথমেটিক্সের বইতে এটাকে অপোজিট বলা হয়, সিডি লেনটাকে অপোজিট বলা হয়। যাই হোক, তো ওসি স্কয়ার ইকুয়ালস টু বেজ স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার, সো ওডি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার। আমরা পিথাগোরাস ফর্মুলাটাকে লিখতে পারলাম। এবার ওডি স্কয়ার যেটা আছে, ও থেকে ডি স্কয়ার, এটাকে দুইটা পার্টে লেখা যায়, ও এ প্লাস এডি, তাই আমরা লিখলাম ও এ প্লাস এডি ওডি এর বদলে, আর সিডি এর বদলে সিডি স্কয়ার আছে। এবার খেয়াল করে দেখো, আমরা ও এর বদলে লিখলাম পি, এই যে খেয়াল করে দেখো, ও থেকে এ যে ডিসটেন্স এটার বদলে লিখলাম পি, আর এ থেকে ডি যে ডিসটেন্স সেটার বদলে লিখলাম কিউ কজ আলফা, আর সিডি এর বদলে লিখলাম কিউ সাইন আলফা, পার স্কয়ার জায়গায় স্কয়ার দিয়ে দিলাম। খেয়াল করে দেখো এখানে যে ব্র্যাকেট আছে পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার, এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা কিউ সাইন আলফা স্কয়ার। এটাকে তোমরা অ্যারেঞ্জ করবা, এটাকে তুমি যখন ভেঙে লিখবা তাহলে আর স্কয়ার ফাইনালি আসলো এরকম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখানে আলফাটা হচ্ছে গিয়ে দ্য অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ, আর পি হচ্ছে গিয়ে একটা ফোর্স, কিউ হচ্ছে গিয়ে আরেকটা ভেক্টর বা একটা ফোর্স, আর আলফাটা হচ্ছে দুইটা ফোর্স বা ভেক্টর নিয়ে কাজ করবে, সেই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেলটা। ওকে, আমি একটা ডায়াগ্রাম ড্র করি, দেখি তোমরা বলতে পারো কিনা। এই অ্যাঙ্গেল, এই যে সাইডটা ড্র করলাম এটা হচ্ছে যদি পি হয়, আরেকটা সাইড এখানে ড্র করলাম এটা যদি কিউ হয়, বলো দেখি আলফাটা কত ডিগ্রি এখানে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আলফাটা আমরা এখানে 90 ডিগ্রি ইউজ করে আমরা আমাদের ম্যাথমেটিক্স গুলো প্রবলেম সলভ করতে পারবো। আচ্ছা, এবার আমরা আরেকটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এখানে এসিডি। দেখো তো এসিডি ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে আলফাটা আমরা আলফাটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আরেকটা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে ও সি ডি। এই ওসিডি ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি ট্যান থিটা লিখি তাহলে ট্যান থিটা কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস সিডি বাই ওডি। এখানে সিডি এর বদলে সিডি রইলো, ওডি এর বদলে লিখলাম ও এ প্লাস এডি, ও এ এর বদলে লিখলাম পি, এডি এর বদলে লিখলাম কিউ কজ আলফা, আর সিডি এর বদলে লিখলাম কিউ সাইন আলফা। তাহলে ট্যান থিটাটা চলে আসলো। তার মানে আমি যদি পি কিউ আলফাটা পেয়ে থাকি বা জেনে থাকি ম্যাথমেটিক্সে, তখন আমরা থিটার ভ্যালুটা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। থিটাটা কিভাবে ক্যালকুলেশন, মানে থিটাটা দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করছে যে এই আর বা রেজাল্ট ভেক্টরটা কোন ডিরেকশনে কাজ করছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা একটা ম্যাথমেটিক্স করে আসি, তারপর তাহলে একটু ক্লিয়ার হবা। এখানে কোশ্চেনটা যেটা আছে, টু ফোর্সেস, একটা হচ্ছে 20 নিউটন, একটা হচ্ছে 30 নিউটন, ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ রেজাল্টেন্ট ফোর্স। তো এখানে পি হচ্ছে 20, কিউ হচ্ছে 30, আলফা হচ্ছে 30 ডিগ্রি। কেউ যদি কিউ ইজ ইকুয়ালস টু 20 নিউটন, পি ইজ ইকুয়ালস টু 30 নিউটন নিয়ে কাজ করে, তাহলেও তার রেজাল্ট হবে, কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। কারণ এখানে বলেছে টু ফোর্সেস, বলে দেয়নি যে পি কেই তোমার পি এর ভ্যালুটাকে 20 নিয়ে কাজ করতে হবে, এমন কোনো কন্ডিশন নাই। সো আমরা যে পড়ে আসি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আমরা এটাকে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এই ভেক্টরটা হচ্ছে আর, এটা হচ্ছে আলফা, আর রেজাল্ট ভেক্টরটা হচ্ছে পি এর সাথে থিটা 1 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ওকে, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারছি পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা আর এর ভ্যালু পেলাম 77.96 নিউটন। তার মানে এই যে একটা অবজেক্টকে 20 নিউটন এন্ড 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে তারা 77.96 নিউটন ফোর্স ফিল করতেছে ওই অবজেক্টটা। আর অ্যাঙ্গেলটা কত? এখানে দুইটা অ্যাঙ্গেল নিয়েছি, থিটা 1 এন্ড থিটা 2। দুইটা অ্যাঙ্গেল কেন নিলাম? কারণ তুমি যদি কেউ এই থিটা 1টা ক্যালকুলেশন করতে পারে, আবার কেউ এই থিটা 1টাও এই অ্যাঙ্গেলটাও ক্যালকুলেশন করতে পারে। তো বোথ কেসে তুমি থিটাটা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা আমরা দেখানোর ট্রাই করতেছি। তুমি যখন থিটা 1 নিয়ে কাজ করবা, এটা আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি এক্সপ্রেস করতেছি। এইখানে দেখতে পাচ্ছ যে পি এর সাথে আর ভেক্টরটা থিটা 1 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এন্ড পি এর সাথে কিউ ভেক্টরটা থিটা 2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো তুমি যখন tan থিটা 1 লিখবা, ভালো করে এই জিনিসটা বুঝে নাও। তুমি যখন tan থিটা 1 নিয়ে কাজ করবা তাহলে পি এইভাবে একা রাখবা, আর এখানে হবে কিউ কজ আলফা, এখানে হবে কিউ সাইন আলফা। খেয়াল রাখবা থিটা 1 কার সাথে? পি এর সাথে, এই কারণে পি কে একা একা রাখতে হবে। আবার এখানে তুমি যখন থিটা 2 ক্যালকুলেশন করবা, তখন থিটা 2 কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? থিটা 2 হচ্ছে কিউ এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এই কারণে আমি কিউ কে একা একা রাখবো।
আর উপরে হবে পি সাইন আলফা আর নিচে হবে পি কজ আলফা। বুঝতে পেরেছি? মানে আলফা যেটার সাথে হবে ওটাকে আমি নিচে রাখবো। যার সাথে অ্যাঙ্গেল আর ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তাকে আমরা ফ্রি রাখবো। এই যেমন এখানে আর পি ভেক্টরের সাথে θ1 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, দ্যাট ইজ ওয়াই পি ভেক্টরটাকে আমরা ফ্রি রেখেছি। পি এর সাথে কোনো আলফা টালফা সাইন কস কোনো কিছুই নাই, ও জাস্ট একা একা থাকবে। আবার আমি যখন tan θ2 ডিগ্রি ক্যালকুলেশন করব, তো θ2 যখন ইউজ করেছি তখন আমরা কিউ ভেক্টরটাকে ফ্রি রেখেছি, আর উপরে হচ্ছে পি সাইন আলফা, নিচে হচ্ছে কি পি কিউ প্লাস পি কজ আলফা। দেখছো গেটআপটা, দুইটা গেটআপটা ভালো মতো খেয়াল করে দেখো, এটা হয়ে যাচ্ছে। আবার তুমি যখন θ1 ডিগ্রি ক্যালকুলেশন করে ফেলতে পারবা, তো আলফা থেকে θ1 বাদ দিলে তো তুমি θ2 পেয়ে যাচ্ছ। ওকে, আবার তুমি যখন θ2 ডিগ্রি পেয়ে যাবা তখন আলফা থেকে θ2 বাদ দিলে তো তুমি θ1 পেয়ে যাচ্ছ। ওকে, তো তুমি এক্সামে যে কোনো অ্যাঙ্গেলে বের করতে পারো, θ1 ও বের করতে পারো, θ2 ও বের করতে পারো। তোমার পুরোপুরি ভাবে এটা তোমার ইন্ডিপেন্ডেন্ট, তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তবে তোমাকে বলতে হবে যে আর ভেক্টর পি এর সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে আর আর ভেক্টর কিউ এর সাথে তাহলে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, আমি একটা কোশ্চেন করি, যদি আলফা, মনে করো আলফা এর ভ্যালু 60 ডিগ্রি, একটু ভালো মতো শুনে নাও, আলফার ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি এবং আর ভেক্টর পি এর সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে আর ভেক্টর কিউ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে? 90 minus 60। 90 কোথা থেকে আসলো? Sir, আলফাটা হচ্ছে 60 minus 20. 60 minus 20, আলফাটা হচ্ছে the angle between P and Q. Alpha হচ্ছে the angle between P and Q. Look at the alpha. Alpha is the summation of θ1 and θ2. If alpha is 60 degree and θ1 is 20 degree, whatever θ2 degree, it will be just alpha minus θ1. That means 60 minus 20 is equals to 40 degree হবে। Okay, so তোমাদের মধ্যে কেউ যদি 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে তার অ্যান্সারটা এইভাবে লিখতে হবে যে আর ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি উইথ পি। আবার কেউ যদি ক্যালকুলেশন করার পর 40 ডিগ্রি আসে তাহলে বলতে হবে যে আর ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি উইথ কিউ। এরকমই আমরা একটা ম্যাথটা করতে যাচ্ছিলাম। সো এখানে θ1 হচ্ছে পি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। সো আমি যখন θ1 ইউজ করছি, তো আমরা কি নিলাম এখানে θ1 যখন লিখেছি তখন খেয়াল করে দেখো আমরা হচ্ছে পিটাকে ফ্রি রেখেছি। ওকে, পি এর ভ্যালু কত? 20টাকে ফ্রি রেখেছি। যখন θ1 ইউজ করলাম তখন 20টাকে ফ্রি রেখেছি। আবার যখন θ2 ইউজ করলাম, θ2 যখন ইউজ করব তখন আমরা কিউটাকে ফ্রি রাখবো। θ2 যখন ইউজ করেছি তখন কিউ কে ফ্রি রাখবো। কিউ এর ভ্যালু কত? 30। এই যে 30টাকে আমরা ফ্রি রাখলাম। ওকে, এবার একটু খেয়াল করবা, যার সাথে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব ওইটাকে ফ্রি রাখবো। আর বাকি উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা, এখানে পি সাইন আলফা, পি কিউ কজ আলফা। খেয়াল করে দেখো এখানে ক্যালকুলেশন করার পর θ1 আমরা কত পেলাম? 18.07 ডিগ্রি। তাহলে θ2 কত আসবে? আলফা মাইনাস θ1। আলফাটা 30 ডিগ্রি ছিল, তাহলে 30 মাইনাস 18.07 কত আসলো? 11.93 ডিগ্রি। আবার এখানে ক্যালকুলেশন করার পর θ2 আসলো 11.93 ডিগ্রি। দেখছো 11.93 ডিগ্রি অটোমেটিক্যালি চলে আসলো। তাহলে θ1 কত হবে? 30 মাইনাস θ2, 18.07 ডিগ্রি। এটা আমরা দেখতে পেলাম। ওকে, তো অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? যে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর 77.96 নিউটন, which makes 18.07 degree angle with P and makes 11.93 degree angle with Q. কেউ যদি শুধু একটা অ্যাঙ্গেল বের করে তাহলেও তাকে ফুল মার্কস দেওয়া হবে, কেউ যদি দুইটা অ্যাঙ্গেল বের করে তাহলেও তাকে ফুল মার্কস দেওয়া হবে। বাট কেউ যদি লিখে যে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর 77.96 নিউটন which makes angle 18.07, কার সাথে? এটা তোমাকে বলতে হবে। তুমি যদি না লিখো makes 18.07 কার সাথে, with P or with Q, এই কথাটা যদি না লিখো তাহলে তোমাকে হাফ মার্কস কাটতে পারবে টিচাররা। ওকে, সো এইগুলো একটু খেয়াল রাখবা। তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল বের করতে পারো, 18.07 এ বের করতে পারো অথবা 11.93 অ্যাঙ্গেলে বের করতে পারো, এটা তোমার ইচ্ছা। ওকে, এই ম্যাথটা করবা, what will be the angle between two equal vectors for which the resultant vector will be equal to one of them. ওকে, টু ইকুয়াল ভেক্টর নিয়ে কাজ করবো যেটা রেজাল্টেন্ট ভেক্টর হবে একটা ভেক্টরের ইকুয়াল। তো যেহেতু পি আর কিউ দুইটা ইকুয়াল ভেক্টর,
এবং তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে যে কোনো একটা ইকুয়াল, আর যে কোনো একটা ইকুয়াল মানে তিনটা ইকুয়াল। সো উপরে কোশ্চেনে p = q = r, তোমাকে ক্যালকুলেশন করতে হবে আলফাটা কত। ওকে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে আলফার ভ্যালুটা কত, সেটা ক্যালকুলেশন করবা। ওকে, আবার এটা নিয়ে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার আমরা আমাদের আরেকটা পার্টে চলে যাচ্ছি লেকচারে। ওকে, এখানে আমি বাংলা লেকচার সাথে ইংলিশ লেকচার হচ্ছে কম্বাইন করে লিখেছিলাম। এখানে একটু বাংলা লেখা আছে, লব্ধির সর্বোচ্চ মান। এটা কি হবে বলো দেখি, লব্ধির সর্বোচ্চ মান ইংরেজি কি বলতে পারবো আমরা? রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর অর রেজাল্টেন্ট ফোর্স। তো খেয়াল করে দেখো, রেজাল্টেন্ট ফোর্স আমি যদি আমাদের ফর্মুলাতে ব্যাক করি, এই রেজাল্ট ফোর্সটা টোটালি ডিপেন্ড করতেছে কজ আলফার উপর। কজ আলফা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আর ম্যাক্সিমাম হবে, কজ আলফা যদি মিনিমাম হয় তাহলে আর মিনিমাম হবে। সো কজ আলফার ম্যাক্সিমাম, কজ আলফা যখন ম্যাক্সিমাম হবে তখনই রেজাল্ট ম্যাক্সিমাম হবে। এখন কজ আলফা আমি লিখলাম ম্যাক্সিমাম, কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে, সেটা 1 হয়ে থাকে, আর 1 মানে কজ 0 ডিগ্রি। ওকে, বোথ সাইড থেকে যদি কজ ক্যান্সেল করে দেয় তাহলে আলফা 0 ডিগ্রি। সো আলফা যখন 0 ডিগ্রি হবে তখন তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ম্যাক্সিমাম। সো এখানে আমরা লিখলাম যে কজ আলফাটা এখানে 0, কজ আলফার বদলে 0 ইউজ করলাম। এখানে cos 0 মানে 1, 2pq, দেখো এটা a + b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এখানে লিখলাম p + q হোল স্কয়ার, বোথ সাইড থেকে স্কয়ার ক্যান্সেল করে দিলে আর ম্যাক্সটা হবে কি p + q। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, যে দুটো ভেক্টর নিয়ে কাজ করব তাদের জাস্ট অ্যাডিশন। ওকে, তুমি যদি একটা অবজেক্টকে, এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টকে তুমি যদি রাইট সাইডে দুইটা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে রেজাল্ট ফোর্সটা কি হবে, জাস্ট তাদের অ্যাডিশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর যদি তুমি মিনিমাম ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাও তাহলে মিনিমাম ভ্যালুটা কি হবে, রেজাল্টেন্ট ভেক্টরের মিনিমাম ভ্যালুটা কি হবে, যখন cos আলফাটা মিনিমাম হয়, cos আলফা মিনিমাম ভ্যালু কি হবে -1, আর -1 কখন হয়, যখন cos 180 হয়। তো আলফাটা = 180, আলফা আলফা cos কেটে গেল, আলফা = 180 এসলো। তখন আমরা আলফাটা ক্যালকুলেশন করে আলফা ভ্যালুটা এখানে বসিয়ে দেখলাম এখানে একটা -1 আসে, সেই প্লাসটাকে মাইনাস করে দিল, তাহলে p - q হোল স্কয়ার আসলো। এইখানে একটা অ্যাপ্রক্সিমেট সাইন দেওয়া আছে। ওকে, তোমরা তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও, এখনই দিয়ে দাও। আর তাহলে p² - 2pq + q, সেটাকে লেখা যায় a - b হোল স্কয়ার। খেয়াল করে দেখো, a - b হোল স্কয়ারের জন্য ফর্মুলা যা হবে, b - a হোল স্কয়ারের জন্য ফর্মুলা একই রকম হবে। এই কারণে এখানে লিখতে পারি আমরা p - p approximate sin to q হোল স্কয়ার, বা p approximate to q, আর মিনিমাম হবে p approximate to q। তখন এটা কখন লিখবো, যদি p এর ভ্যালু q থেকে বড় হয় তাহলে আমরা লিখবো p - q, আর যদি q এর ভ্যালু p থেকে বড় হয় তাহলে আর মিনিমাম আমরা লিখবো q - p। ওকে, সো মিনিমাম ভ্যালু অফ রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে গিয়ে p - q or q - p, যেটা বড় হবে সেটা হবে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে কোন একটা অবজেক্টকে তুমি যদি বোথ ডিরেকশন থেকে টানতে থাকো বা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তার রেজাল্ট ভেক্টরটা হবে একটা থেকে একটা মাইনাস করলে যা হওয়ার সেইটাই হবে। ওকে, এই হচ্ছে আজকে আমাদের লেকচারটা। এখন বলো তোমাদের কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন বা বুঝি না এরকম কিছু থাকলে বলো, আমাদের কাছে একটু সময় আছে, তোমাদের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করি। স্যার সেকেন্ড স্লাইডটাতে একটু যাওয়া যাবে? ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, এটা? জি স্যার, স্যার এটার আগের স্লাইডটা। এটা এটা স্যার এটা একটু আরেকবার বোঝানো যাবে, লন রোলারের ব্যাপারটা? ও, লন রোলারের ব্যাপারটা, লন রোলারের ব্যাপারটা তুমি যখন একটা অবজেক্টকে ধাক্কা দিবা, পুশের ব্যাপারে তুমি যখন একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলা, এই এফ ফোর্সটা হচ্ছে দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়ে গেল, একটা হচ্ছে Fx, একটা হচ্ছে Fy। Fx এর কারণে এই লন রোলারটা সামনের দিকে যাবে, আর Fyটা তার ওয়েটের সাথে ব্যালেন্স হওয়ার ট্রাই করবে, বা ওয়েটের সাথে কিছু অ্যাডিশন বা সাবট্রাকশন হবে। খেয়াল করে দেখো, Fy ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড আর W এর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে অ্যাপারেন্ট ওয়েটটা যেটা হবে, এই অবজেক্টের ওয়েটটা একটু বেড়ে যাবে। কারণ তুমি যখন খেয়াল করে দেখো, একটা ওয়েট মাপার মেশিনে তুমি যখন উপর থেকে একটা ওয়েট মাপার মেশিনে একটা অবজেক্টকে ওয়েট মাপতেছো, তুমি যখন উপর থেকে ওই অবজেক্টের একটা ধাক্কা দিবা, ওটা রিডিং কিন্তু তোমাকে বেশি দেখাবে। তাহলে ইন কেস অফ পুলের জন্য এই অবজেক্টের ওয়েট, অ্যাপারেন্ট ওয়েটটা কি
একটু বেড়ে যাবে, সেটা বেড়ে গিয়ে কত হবে w প্লাস এফ ওয়াই। আর ইন কেস অফ কুলিং এর জন্য তুমি যখন এফ ফোর্স অ্যাপ্লাই করবা তখন হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এফ এক্স, একটা এফ ওয়াই। এফ এক্স টা সামনের দিকে যাবে আর এফ ওয়াই টা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। W মানে অ্যাকচুয়াল ওয়েটটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আর এফ ওয়াই টা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে। দুইটা যেহেতু অপোজিট ডিরেকশনে, এখানে অ্যাপারেন্ট ওয়েটটা কি হবে W মাইনাস এফ ওয়াই। মাইনাসটা এই কারণে এসছে এখানে এফ ওয়াই এবং W হচ্ছে দুইটা অপোজিট ডিরেকশনে। আর এই কারণে খেয়াল করে দেখো ইন কেস অফ কুলিং এর জন্য অ্যাপারেন্ট ওয়েটে যেটা হবে W থেকে কিছু একটা বাদ চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এই অবজেক্টের ওয়েট কমে যাচ্ছে। তাহলে একটা অবজেক্ট যখন কমে যায় ওই অবজেক্টকে সামনের দিকে মুভ করাটা অনেক ইজি হয়ে যাবে। বাসায় যদি ওয়েট মাপার মেশিন থাকে তোমাদের, তখন দেখবা কোন একটা অবজেক্টে যখন ওয়েট মাপবা ওটার সাথে একটা সুতা বেঁধে উপর থেকে তুমি টানতে থাকবা সুতাটা, তখন দেখবা ওর ওয়েটটা কম দেখাইতেছে। ওকে, তো এই কারণে অ্যাপারেন্ট ওয়েটটা কমে যাচ্ছে কুলিং এর জন্য, আর পুশিং এর জন্য অ্যাপারেন্ট ওয়েটটা বেড়ে যাচ্ছে। তো একটা অবজেক্টের যদি ওয়েট বেশি থাকে, একটা অবজেক্টের যদি ওয়েট কম থাকে, কোন অবজেক্টটাকে সামনে নিয়ে যাওয়া আমার জন্য ইজি হবে? ডেফিনেটলি যার ওয়েট কম তাকে নিয়ে যাওয়ার জন্য ইজি হবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, এছাড়া আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার হোমওয়ার্কের স্লাইডটা একটু দেখানো যাবে? হ্যাঁ, হোমওয়ার্ক স্লাইডটা এখানে, এই হোমওয়ার্ক স্লাইডটা তোমাদের আছে যে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন two equal vectors for which the resultant vectors will be equal to one of them. ওকে, এই হোমওয়ার্কটা করবা। আরো কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে এখানে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনের মতো করে বইতে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে হবে। এই কোয়েশ্চেনের মতো করে বা এই কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজের আশেপাশে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এবং এই হোমওয়ার্কটা তোমরা একইভাবে আবার সলভ করে তোমরা আমাকে মেল করতে পারো, মেসেঞ্জারে দিতে পারো, হোয়াটসঅ্যাপে দিতে পারো, যেখানে খুশি তোমরা তোমাদের হোমওয়ার্ক দিতে পারো। ইয়েস স্যার, আমরা কি যে কোনো ভ্যালু ইউজ করতে পারবো? ভ্যালু ইউজ না করে নরমালি করো, দেখবা নরমালি তুমি একটা কাজ করবা, p = q = r, তো সবার বদলে তুমি x নিয়ে কাজ করো। x ধরে নিলাম, p = x, q = x, r = x। ক্যালকুলেশন করার পর দেখবে কি সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, প্রথমে ট্রাই করো, ইনশাআল্লাহ পেরে যাবা। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার। তোমাদের দুপুরবেলা তোমরা পার্টিসিপেট করছো সেই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আমাদের অ্যাজ ইউজুয়াল একই সময়ে হবে, তো তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করবা এবং হোমওয়ার্কটা করে অনেক কিছু জানতে পারবা, ম্যাথমেটিক্সে অনেক কিছু বুঝতে পারবা। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ স্যার। বাই। ওয়ালাইকুম আসসালাম।